দিল্লি হাইকোর্টের প্রাচীন ও গম্ভীর করিডরগুলো আজ যেন এক অদ্ভুত রহস্যময় নীরবতায় ডুবেছিল। চারপাশের দেওয়ালগুলো যেন নিঃশব্দে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল এক অবিস্মরণীয় বিচারের সাক্ষী হতে। স্বামীর ফাঁসির সাজা ঘোষণার মুহূর্ত যেন ঘনিয়ে আসছিল, কিন্তু বিচারকের আসনে বসতে চলেছিলেন তারই তালাকপ্রাপ্তা স্ত্রী। আর তারপর যা ঘটবে তা শুধু একটি সাধারণ হত্যা মামলার রায় নয়, বরং ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর মানবতার গভীরতম অন্ধকারের এক চরম উন্মোচন। বন্ধুরা, সেই বিশেষ সকালে দিল্লি হাইকোর্টের আদালত কক্ষে এক অস্বাভাবিক, ভয়ঙ্কর নীরবতা ছড়িয়ে পড়েছিল। যেন পুরো শহরের প্রতিটি মানুষের হৃৎস্পন্দন থেমে গিয়ে শুধু একজনের ভাগ্যের দিকে তাকিয়েছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সেই লোকটির চেহারায় না ছিল কোনো ভয়ের ছায়া, না কোনো অনুশোচনার রেখা, শুধু এক অদ্ভুত বরফ শীতল শান্তি। তার নাম ছিল সৌরভ গুপ্তা। সৌরভের বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের দ্বিতীয় স্ত্রী সোনালীকে নির্মমভাবে হত্যা করার। পুরো ঘটনাটি এতটাই চাঞ্চল্যকর ছিল যে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই মামলার চূড়ান্ত রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু এই মামলায় আরও একটি বিস্ময়কর ব্যাপার ছিল যা এটিকে সমস্ত অন্য মামলা থেকে একেবারে আলাদা করে তুলেছিল। এই মামলার শুনানি করা বিচারক অন্য কেউ নয়, বরং বিচারক নিহারিকা পাটেল ছিলেন, এবং তিনি সৌরভের তালাকপ্রাপ্তা স্ত্রী ছিলেন। যেমনই এই খবর মানুষের কানে পৌঁছল, পুরো দিল্লি শহরে এক অভূতপূর্ব তোলপাড় শুরু হয়ে গেল। প্রশ্ন উঠতে লাগল চারদিকে, নিহারিকা কি তার পুরনো সম্পর্ককে সম্পূর্ণ ভুলে গিয়ে একেবারে নিরপেক্ষ রায় দিতে পারবেন, নাকি এই মামলা একটি আবেগের প্রচণ্ড ঝড়ে পরিণত হয়ে সব কিছু তছনছ করে দেবে? আদালত কক্ষে চাঞ্চল্য তখন আরও বেড়ে উঠল যখন দরজা খুলে বিচারক নিহারিকা পাটেল ভেতরে প্রবেশ করলেন। কালো কোটে মোড়া তার শক্ত ও দৃঢ় চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি এবং পদক্ষেপে সেই অটুট আত্মবিশ্বাস যা তাকে দেশের সবচেয়ে সৎ ও সম্মানিত বিচারকদের একজন করে তুলেছিল। কিন্তু যেমনই তার চোখ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সৌরভ গুপ্তার ওপর পড়ল, এক মুহূর্তের জন্য তার দৃষ্টি থমকে গেল। সৌরভও হালকা একটি রহস্যময় হাসি নিয়ে তার দিকে তাকাল, যেন সে এই মুহূর্তটির জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। এটি সেই একই হাসি ছিল যা একসময় নিহারিকাকে পাগল করে তুলত, কিন্তু আজ সেই হাসি তার মনে এক প্রচণ্ড ঝড় তুলছিল। কেস নম্বর 417, স্টেট বনাম সৌরভ গুপ্তা। কোর্ট ক্লার্কের গম্ভীর কণ্ঠস্বর গুঞ্জরিত হয়ে উঠল। নিহারিকা নিজেকে সম্পূর্ণ সামলে নিয়ে শক্ত ও দৃঢ় গলায় বললেন, কার্যক্রম এখনই শুরু করা হোক। সরকারি আইনজীবী উঠে দাঁড়িয়ে পুরো মামলার বিস্তারিত বিবরণ দিতে শুরু করলেন। কিভাবে সৌরভ তার দ্বিতীয় স্ত্রী সোনালীকে নির্মমভাবে হত্যা করেছে, কিভাবে প্রতিবেশীরা ভয়ঙ্কর চিৎকার শুনেছে এবং কিভাবে পুলিশ বাড়ি থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। প্রতিটি প্রমাণ, প্রতিটি সাক্ষ্য একের পর এক সৌরভের বিরুদ্ধে যাচ্ছিল। কিন্তু সৌরভ তখনও সম্পূর্ণ শান্ত ও নির্বিকার ছিল, যেন সে জানত যে এই গল্প এখনও অনেক দূর পর্যন্ত যাবে। নিহারিকা প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন, কিন্তু তার গভীরে কোথাও পুরনো স্মৃতির ঢেলু উঠছিল। সেই দিনগুলো যখন সৌরভ তার জীবনে প্রথম এসেছিল, যখন সে তাকে অসম্ভব ভালোবেসেছিল, এবং তারপর সেই ভয়ঙ্কর দিন যখন সব কিছু চুরমার হয়ে গিয়েছিল। হঠাৎ আসামিপক্ষের আইনজীবী এমন এক দাবি করলেন যা পুরো আদালত কক্ষকে একেবারে নাড়িয়ে দিল। মাই লর্ড, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আসল খুনি একেবারে অন্য কেউ, এবং এই পুরো ষড়যন্ত্রের পেছনে লুকিয়ে আছে এক অত্যন্ত বড় ও জটিল রহস্য। আদালতে গভীর নীরবতা নেমে এল। নিহারিকা ভ্রূকুঁচকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আইনজীবী হাসতে হাসতে বললেন, প্রমাণ তো আছেই, এবং সাক্ষীও আছে, কিন্তু তার আগে আমি বিচারক মহোদয়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করার অনুমতি চাই। পুরো আদালত একেবারে অবাক হয়ে গেল। নিহারিকা কঠোরভাবে বললেন, আপনি সরাসরি মূল বিষয়ে আসুন। আইনজীবী বললেন, মাই লর্ড, এটা কি সত্যি যে আপনি এবং আমার মক্কেল সৌরভ গুপ্তা একসময় স্বামী স্ত্রী ছিলেন? যেমনই এই প্রশ্নটি বাতাসে ভেসে উঠল, পুরো আদালত কক্ষে ফিসফিসানি শুরু হয়ে গেল। সবার নজর এখন শুধু নেহারিকার ওপর নিবদ্ধ হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তিনি চুপ করে রইলেন। তারপর অত্যন্ত শান্ত, নিয়ন্ত্রিত ও দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, এটা সত্যি, কিন্তু এর সাথে এই মামলার কোনো সম্পর্ক নেই। সৌরভের হাসি আরও একটু গভীর ও রহস্যময় হয়ে উঠল। আইনজীবী আবার বললেন, মাই লর্ড, এই মামলার প্রতিটি দিক আপনার এবং সৌরভের অতীতের সাথে গভীরভাবে জড়িত।
আর যদি এই সত্য সামনে আসে তবে হয়তো এই মামলাটি যেমন দেখাচ্ছে তেমন থাকবে না। নেহারিকার চেহারায় হালকা চাপের ছাপ ফুটে উঠল। তিনি কঠোরভাবে বললেন, আদালতে কেবল প্রমাণের কথা হবে, আবেগের নয়। কিন্তু তার মনে একটি গভীর ভয় বাসা বেঁধেছিল। সত্যিই কি এই মামলার সবকিছু তার অতীতের সাথে জড়িত? তখনই আসামিপক্ষ প্রথম সাক্ষীকে পেশ করল, আর যেমনই সেই সাক্ষী আদালত কক্ষে প্রবেশ করল, নিহারিকার শ্বাস যেন আটকে গেল। সেই চেহারা যা তিনি কখনো ভুলতে পারেননি, তার অতীতের সেই ভয়ঙ্কর রহস্য যা যদি সামনে চলে আসে তবে তা শুধু সৌরভের ভাগ্যই বদলে দেবে না, বরং নিহারিকার পুরো জীবনকেও চিরকালের জন্য বদলে দেবে। আদালতে নিস্তব্ধতা বিরাজ করছিল এবং আসন্ন সত্য সবকিছু একেবারে তছনছ করে দিতে চলেছিল। আদালত কক্ষে নীরবতা আরও গভীর হয়ে উঠেছিল। সবার নজর দরজার দিকে একেবারে আটকে গিয়েছিল। যেমনই সেই সাক্ষী ভেতরে প্রবেশ করল, নিহারিকার মুখের রং একেবারে উড়ে গেল। তার আঙুলগুলো হালকা কাঁপতে শুরু করল। সেই লোকটি অন্য কেউ নয়, বরং অভিজিৎ চৌধুরী ছিলেন। সেই অভিজিৎ যে একসময় তার জীবন একেবারে ধ্বংস করে দিয়েছিল। সেই অভিজিৎ, যার কারণে তার এবং সৌরভের সম্পর্ক চিরতরে ভেঙে গিয়েছিল। সৌরভও তাকে দেখে হালকা মাথা নিচু করে হেসে দিল, যেন এই সব কিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল। আদালতে ফিসফিসানি শুরু হয়ে গেল। এ তো সেই বিখ্যাত ব্যবসায়ী, এর সাথে এই মামলার কি সম্পর্ক? আওয়াজ উঠতে লাগল চারদিকে। নিহারিকা নিজেকে সম্পূর্ণ সামলে নিয়ে শক্ত গলায় বললেন, আদালতে শান্তি বজায় রাখুন। কিন্তু তার মনে তখন এক প্রচণ্ড ঝড় উঠে গিয়েছিল। অভিজিৎ সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন তিনি কোনো বড় খেলারই অংশ ছিলেন। আসামিপক্ষের আইনজীবী হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, আপনি আপনার নাম এবং পেশা বলুন। অভিজিৎ শান্ত গলায় বললেন, আমার নাম অভিজিৎ চৌধুরী, আমি একজন সফল ব্যবসায়ী। তারপর আইনজীবী পরবর্তী প্রশ্ন ছড়ে দিলেন, আপনি কি মৃত সোনালীকে চিনতেন? অভিজিৎ হালকা হাসির সাথে জবাব দিলেন, হ্যাঁ, খুব ভালোভাবেই চিনতাম। এই কথা শুনতেই আদালতে প্রচণ্ড চাঞ্চল্য সৃষ্টি হল। আইনজীবী আবার জিজ্ঞেস করলেন, কিভাবে চিনতেন আপনি তাকে? অভিজিৎ এক মুহূর্তের জন্য নিহারিকার দিকে তাকালেন, তারপর বললেন, সোনালী শুধু সৌরভের স্ত্রী ছিল না, সে আমারও খুব কাছের ছিল। এই কথা শুনতেই সবার চেহারায় গভীর বিস্ময় ছড়িয়ে পড়ল। নিহারিকার বুক ধুকপুক করতে লাগল। আইনজীবী সাথে সাথে প্রশ্ন করলেন, আপনার মানে কি আপনার আর সোনালীর মধ্যে কোনো সম্পর্ক ছিল? অভিজিৎ বিনা দ্বিধায় বললেন, হ্যাঁ, আমাদের মধ্যে অ্যাফেয়ার ছিল। আদালতে যেন বোমা ফাটল। চারদিকে ফিসফিসানি, ক্যামেরার ফ্ল্যাশ আর বিস্ময়ের এক বিশাল ঢেউ বয়ে গেল। নিহারিকা হাতুড়ি বাজিয়ে বললেন, অর্ডার, অর্ডার! কিন্তু তার ভেতরের অস্থিরতা আর লুকিয়ে রাখা যাচ্ছিল না। আইনজীবী এগিয়ে গিয়ে বললেন, তাহলে কি এটা সম্ভব যে সোনালীকে আপনিই হত্যা করেছেন? অভিজিৎ হাসলেন, এক শীতল ভয়ঙ্কর হাসি। না, আমি তাকে মারিনি, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে তাকে কে মেরেছে। এই কথা শুনতেই সবার শ্বাস আটকে গেল। নিহারিকার নজর এখন সরাসরি অভিজিতের ওপর নিবদ্ধ ছিল। তিনি শক্ত গলায় বললেন, যদি আপনি কিছু জেনে থাকেন তবে আদালতের সামনে পরিষ্কারভাবে বলুন। অভিজিৎ দীর্ঘশ্বাস নিলেন, তারপর বললেন, সোনালীর মৃত্যু কোনো সাধারণ হত্যা ছিল না, এটি একটি বিশাল ষড়যন্ত্র ছিল যা বহু বছর আগে শুরু হয়েছিল। নিহারিকার কপালে ঘাম জমতে লাগল। তিনি বুঝতে পারছিলেন যে কথা এখন তার অতীত পর্যন্ত পৌঁছাতে চলেছে। অভিজিৎ বলতে লাগলেন, এই ষড়যন্ত্রের শুরু তখন হয়েছিল যখন সৌরভ আর নিহারিকা একে অপরকে গভীরভাবে ভালোবাসত। যেমনই তিনি এই কথা বললেন, পুরো আদালত আবার স্তব্ধ হয়ে গেল। নিহারিকার চোখের রাগ ফুটে উঠল। আপনি মূল বিষয়ে আসুন, তিনি উচ্চস্বরে বললেন। কিন্তু অভিজিৎ থামলেন না। মূল বিষয় এটাই বিচারক মহোদয়া, কারণ এই গল্পে আপনিও ঠিক ততটাই জড়িত যতটা সৌরভ। এই কথা শুনতেই নিহারিকার হৃদয় যেন থমকে গেল। চেয়ারের ওপর তার হাতের গ্রিপ আরও শক্ত হয়ে গেল। সৌরভ এখনও চুপ ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত আশার আলো জ্বলছিল। অভিজিৎ আবার বললেন, সৌরভ সোনালীকে মারেনি, বরং সে তো নিজেই একটি বড় ষড়যন্ত্রের জালে ফেসে গিয়েছিল, আর সেই জাল বোনার মানুষটি অন্য কেউ। তিনি হঠাৎ থেমে গেলেন। পুরো আদালতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবাই তার পরবর্তী শব্দের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। নিহারিকার শ্বাস দ্রুত হয়ে গেল। কে সে? তিনি ধীর অথচ শক্ত গলায় জিজ্ঞেস করলেন। অভিজিৎ হাসতে হাসতে সরাসরি তার চোখের দিকে তাকালেন এবং বললেন, সেই মানুষটি হলেন আপনি, বিচারক নিহারিকা পাটেল।
যেমনই এই শব্দগুলো বাতাসে ভেসে উঠল, পুরো আদালত কেঁপে উঠল, সবাই দাঁড়িয়ে পড়ল, ক্যামেরা ঝলসে উঠল এবং নিহারিকার মুখ থেকে যেন রক্ত শুকিয়ে গেল। এটা মিথ্যা, তার গলা কেঁপে উঠল। কিন্তু অভিজিৎ পকেট থেকে একটি ফাইল বের করলেন। আমার কাছে প্রমাণ আছে, তিনি বললেন, এমন প্রমাণ যা প্রমাণ করবে যে এই খুনটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এবং সেই পরিকল্পনার অংশ আপনিও ছিলেন। নিহারিকার চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। তার অতীত, তার ভালোবাসা, তার কষ্ট সবকিছু একসাথে সামনে আসতে লাগল। আর সেই মুহূর্তেই তিনি বুঝতে পারলেন এই মামলাটি শুধু একটি খুনের নয়, এটি তার পুরো জীবনের সত্যকে সামনে নিয়ে আসতে চলেছে। আদালতে যেন সময় একেবারে থমকে গিয়েছিল। সবার নজর কেবল একজনের উপর আটকে ছিল, বিচারক নিহারিকা পাটেল, যার উপর এইমাত্র এমন এক অভিযোগ এসেছিল যা পুরো বিচার ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। নিহারিকার আঙুলগুলো চেয়ারের হাতলে শক্ত হয়ে চেপে বসেছিল, তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু চেহারায় তিনি এখনও সেই কঠোরতা বজায় রেখেছিলেন। এটি আদালত, কোনো ড্রামা নয়। তার কণ্ঠস্বর গুঞ্জরিত হল, কিন্তু ভেতর থেকে তিনি পুরোপুরি কেঁপে উঠেছিলেন। অভিজিৎ হালকা হাসলেন, যেন তিনি জানতেন যে তিনি সঠিক জায়গায় আঘাত করেছেন। ড্রামা নয় বিচারক মহোদয়া, এটাই সত্যি, তিনি বললেন এবং হাতে ধরা ফাইলটি উপরে তুললেন। এই ফাইলে সেই প্রমাণ আছে যা প্রমাণ করে যে এই গল্পটি আজকের নয়, বরং বহু বছর পুরনো। আদালতের সবাই শ্বাস বন্ধ করে শুনছিল। সৌরভের দৃষ্টি এখনও নিহারিকার ওপর নিবদ্ধ ছিল, যেন তিনি তার প্রতিটি প্রতিক্রিয়া পড়ছিলেন। অভিজিৎ ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 5 বছর আগে যখন সৌরভ আর নিহারিকা একে অপরকে পাগলের মতো ভালোবাসত, তখন তাদের জীবনে তৃতীয় এক ব্যক্তি এসেছিল। যেমনই তিনি এই কথা বললেন, নিহারিকার চোখের সামনে পুরনো দিনগুলো ভাসতে লাগল। সেই দিনগুলো যখন তিনি একজন সাধারণ আইনজীবী ছিলেন, যখন তার পৃথিবী কেবল সৌরভকে ঘিরেই আবর্তিত হতো। আর তারপর অভিজিতের আগমন হয়েছিল। অভিজিৎ একজন ধনী, ক্ষমতাবান এবং অত্যন্ত চালাক মানুষ, যিনি প্রথম সাক্ষাতেই নিহারিকাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিলেন। অভিজিৎ আমার ক্লায়েন্ট ছিলেন। নিহারিকার মাথায় আওয়াজ প্রতিধ্বনিত হল। সেই কেস যা তার জীবন একেবারে বদলে দিয়েছিল। অভিজিৎ আদালতে বলতে লাগলেন, আমি নিহারিকাকে একটি অত্যন্ত বড় কেস দিয়েছিলাম, অনেক বড় কেস, যাতে জিতলে তার জীবন একেবারে তৈরি হয়ে যেত। নিহারিকার চোখে রাগ ফুটে উঠল। এসব ফালতু কথা, তিনি মাঝপথে বাধা দিয়ে বললেন। কিন্তু অভিজিৎ তার কথা অগ্রাহ্য করলেন। সেই কেসে একটি শর্ত ছিল, তিনি বললেন, তাকে সৌরভকে ছাড়তে হতো। আদালতে আবার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবার নজর এখন নিহারিকার ওপর ছিল। তার চেহারা এখন পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটি সেই সত্য ছিল যা তিনি বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। অভিজিৎ বলতে লাগলেন, নিহারিকা নিজের কেরিয়ারের জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়েছিলেন এবং এটাই সেই মুহূর্ত ছিল যখন এই গল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। সৌরভের চোখে হালকা জল চলে এলো, কিন্তু তিনি এখনও কিছু বললেন না। তিনি শুধু দেখছিলেন, শুনছিলেন এবং অপেক্ষা করছিলেন। অভিজিৎ আবার বললেন, কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আসল খেলা তো তখন শুরু হলো যখন সৌরভের জীবনে সোনালি এলো। সোনালির নাম আসতেই পরিবেশ আবার ভারী হয়ে গেল। সোনালি, যাকে সৌরভ বিয়ে করে নিজের জীবনে জায়গা দিয়েছিলেন। কিন্তু সে জানত না যে সে শুধু একটি দাবার ঘুঁটি। অভিজিতের গলা আরও শীতল হয়ে গেল। এমন এক ষড়যন্ত্রের ঘুঁটি যাকে অনেক আগে রচনা করা হয়েছিল। নিহারিকার কপালে ঘাম চিকচিক করতে লাগল। তার মন বলছিল এই সব কিছু থেমে যাওয়া উচিত, কিন্তু সত্য এখন বাইরে চলে এসেছিল। সোনালিকেই আমি সৌরভের জীবনে পাঠিয়েছিলাম, অভিজিৎ হঠাৎ বললেন। এটি শুনতেই আদালতে চাঞ্চল্য সৃষ্টি হল, কারণ আমি জানতাম যে একদিন এই সম্পর্কই তার ধ্বংসের কারণ হবে। নিহারিকার আগে বললেন, থামুন আপনি, কিন্তু তার গলা এখন দুর্বল হয়ে পড়েছিল। অভিজিৎ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আপনি সত্য থেকে পালাতে পারবেন না, বিচারক মহাদয়া। তারপর তিনি ফাইল খুলতে খুলতে বললেন, আর এখন সময় এসে গেছে সব কিছু সামনে আসার। তিনি একটি ছবি বের করলেন, যে ছবিটি দেখেই নিহারিকার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। ছবিটি সেই রাতের ছিল যেই রাতে সোনালির মৃত্যু হয়েছিল। আর সেই ছবিতে শুধু সৌরভ ছিল না, বরং আরও একজন ছিল, আরও একটি ছায়া যা এতক্ষণ লুকিয়েছিল। এটা কে? আদালতে কেউ একজন ফিসফিস করে বলল। অভিজিৎ ধীরে ধীরে বললেন, এটাই আসল খুনি। এবং তারপর তিনি তার আঙুল সেই ছায়ার দিকে বাড়ালেন। আর এই ছায়া অন্য কারো নয়, বরং সেই মানুষের যার ওপর কারো সন্দেহ পর্যন্ত নেই। নিহারিকার শ্বাস আটকে গেল।
তার বুক প্রচণ্ড জোরে ধুকপুক করতে লাগল, কারণ তিনি জানতেন এই ছায়াটি কার। আর যদি এই সত্য সামনে আসে, তবে শুধু সৌরভ নয়, তিনি নিজেও শেষ হয়ে যাবেন। আদালতে নিস্তব্ধতা বিরাজ করছিল, এবং সত্য এখন মাত্র এক কদম দূরে ছিল। আদালত কক্ষে যেন বাতাসও থেমে গিয়েছিল। প্রতিটি চোখ অভিজিতের হাতে থাকা সেই ছবিটির দিকে একেবারে আটকে গিয়েছিল। এটি কোনো সাধারণ ছবি ছিল না, এটি এমন এক প্রমাণ ছিল যা কারো জীবন বাঁচাতে পারত, আবার কারো পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারত। নিহারিকার চোখ সেই ছবির ওপর স্থির হয়েছিল। তার চোখের মণি কাঁপছিল, বুক এত জোরে ধুকপুক করছিল যেন বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। তিনি নিজেকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তার ভেতরের ভয় এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। অভিজিৎ ধীরে ধীরে পা বাড়িয়ে ছবিটি বিচারকের সামনে রাখলেন। দেখে নিন বিচারক মহোদয়া, এটাই সেই রাত, যেই রাতে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তার গলায় এক অদ্ভুত শীতলতা ছিল, যেন কারো কষ্টে তার কিছুই যায় আসে না। নিহারিকা কাঁপা কাঁপা হাতে ছবিটি তুললেন। তার নজর যেমনই সেই ছায়ার উপর পড়ল, তার শ্বাস আটকে গেল। সেই ছায়া যাকে তিনি খুব ভালোভাবে চিনতেন, সেই ছায়া যে বছরের পর বছর ধরে তার মনে ভয় তৈরি করে রেখেছিল। তার ঠোঁট হালকা কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হল না। আদালতে বসে থাকা মানুষজন এখন অস্থির হয়ে উঠেছিল। বলুন না, কে সে? কেউ একজন ধীর গলায় বলল, কিন্তু উত্তর শুধু নিহারিকার কাছেই ছিল, আর সেই উত্তর দেওয়া তার জন্য সবচেয়ে কঠিন ছিল। অভিজিৎ আবার বললেন, কি হল বিচারক মহোদয়া, চিনতে পেরেছেন তো? তার চেহারায় এক ভয়ঙ্কর হাসি ছিল। সৌরভ এখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখে এখন আশার সাথে সাথে রাগও দেখা যাচ্ছিল, যেন তার বিশ্বাস ছিল যে এবার সত্য সামনে আসবে। নিহারিকা দীর্ঘশ্বাস নিলেন। তিনি নিজেকে সম্পূর্ণ সামলে নিয়ে বললেন, এটি আদালত, এখানে আবেগের নয়, প্রমাণের কথা হয়। তার গলায় এখনও কঠোরতা ছিল, কিন্তু সেই কঠোরতা এখন বাধ্যবাধকতায় পরিণত হয়েছিল। অভিজিৎ হাসলেন, তাহলে ঠিক আছে, প্রমাণই দেখে নিন। তিনি আরেকটি ফাইল খুললেন। এবার তিনি একটি অডিও রেকর্ডিং বের করলেন। এটি সেই রাতের রেকর্ডিং। যেমনই তিনি এই কথা বললেন, আদালতে নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল। রেকর্ডিং চালানো হল। রুমে এক মহিলার আতঙ্কিত কণ্ঠস্বর গুঞ্জরিত হল, আমাকে ছেড়ে দাও, প্লিজ। কণ্ঠস্বরটি সোনালির ছিল। তারপর এক পুরুষের গলা ভেসে এলো, শীতল, ভয়ঙ্কর এবং অত্যন্ত বিপজ্জনক। তুমি অনেক কিছু জেনে ফেলেছ। নিহারিকার হাত কেঁপে উঠল। সেই আওয়াজ তিনি আগেও শুনেছিলেন। তার মাথায় পুরনো স্মৃতিগুলো আবার ঘুরতে লাগল। সেই রাত, সেই কল, সেই ভয়, সবকিছু একে একে সামনে আসতে লাগল। রেকর্ডিংয়ে আরও আওয়াজ এলো, যদি তুমি কাউকে কিছু বলো, তবে তোমারও এই একই পরিণতি হবে। তারপর একটি চিৎকার এবং হঠাৎ নিস্তব্ধতা। আদালতে বসে থাকা প্রতিটি মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠল। রেকর্ডিং বন্ধ হল, কিন্তু তার রেঁশ এখনও বাতাসে ভাসছিল। এবার তো বিশ্বাস হল, অভিজিৎ বললেন, যে এটি কোনো সাধারণ হত্যা ছিল না। নিহারিকা এখন পুরোপুরি বুঝতে পারছিলেন যে খেলা কতটা বড়। এটি শুধু সৌরভকে ভাসানোর ষড়যন্ত্র ছিল না, এটি এমন এক জাল ছিল যেখানে তিনি নিজেও ফেসে গিয়েছিলেন। কিন্তু আসল প্রশ্ন এখনও সেটাই, অভিজিৎ বলতে লাগলেন, সেই ছায়াটি কার? আদালতের সবাই শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। নিহারিকার চোখে এখন জল চকচক করছিল। তিনি নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিলেন, কারণ যে সত্য এখন সামনে আসতে চলেছে তা তার নিজের অস্তিত্বকেই মুছে দিতে পারত। তখনই হঠাৎ সৌরভ প্রথমবারের মতো কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি ছিল। আমি বলছি। পুরো আদালত তার দিকে ঘুরে তাকাল। নিহারিকা চমকে তার দিকে তাকালেন। সৌরভের চোখে এখন কোনো ভয় ছিল না, শুধু সত্য ছিল। সেই ছায়া, তিনি ধীরে ধীরে বললেন, অন্য কারো নয়, বরং অভিজিৎ চৌধুরীরই। যেমনই এই কথা বাতাসে ভেসে উঠল, আদালতে যেন ভূমিকম্প হয়ে গেল। কি? এটা কিভাবে হতে পারে? চারদিক থেকে আওয়াজ উঠতে লাগল। অভিজিতের চেহারা প্রথমবারের মতো বদলে গেল, তার হাসি মিলিয়ে গেল, তার চোখের রাগ নেমে এলো। মিথ্যা, তিনি চিৎকার করে বললেন। কিন্তু সৌরভ এখন থামার পাত্র ছিলেন না। তুমিই সোনালীকে মেরেছ, তিনি সরাসরি অভিজিতের চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ সে তোমার সব গোপন কথা জেনে গিয়েছিল। নিহারিকার শ্বাস দ্রুত হয়ে গেল। এই সব কিছু তার সামনে ঘটছিল, আর তিনি চাইলেও এটি আটকাতে পারছিলেন না। সৌরভ বলতে লাগলেন, সোনালী আমাকে সেই রাতে ফোন করেছিল। তার গলা ভারী হয়ে গেল। সে ভয় পাচ্ছিল। সে বলেছিল যে অভিজিৎ তাকে মেরে ফেলবে। আদালতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আমি যখন সেখানে পৌঁছালাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সৌরভের চোখে জল চলে এলো। সোনালী মারা গিয়েছিল।
এবং সেখানে শুধু একটি ছায়া ছিল যা অন্ধকারে মিলিয়ে গেল। অভিজিৎ রাগে বললেন, এসব বানানো গল্প। কিন্তু তার গলায় আর আগের মতো জোর ছিল না। সৌরভ পকেট থেকে কিছু একটা বের করলেন, আর এটা তার প্রমাণ। তিনি একটি ছোট্ট পেনড্রাইভ আদালতে পেশ করলেন। এতে সেই রাতের সিসিটিভি ফুটেজ আছে। যেমনই এই কথা সামনে এলো, অভিজিতের মুখের রং উড়ে গেল। এটা অসম্ভব, তিনি বিড়বিড় করে বললেন, কিন্তু সত্য এখন সামনে চলে এসেছিল। ফুটেজ চালানো হলো, স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছিল অভিজিৎ সেই রাতে সোনালির বাড়িতে ঢুকছে এবং কিছুক্ষণ পর ঘাবড়ানো অবস্থায় বাইরে বেরিয়ে আসছে। আদালতে বসে থাকা প্রতিটি মানুষ এটা দেখে নিল, আর কোনো সন্দেহ বাকি রইল না। এখনও কিছু বলার আছে? সৌরভ শীতল স্বরে জিজ্ঞেস করলেন। অভিজিৎ চুপ ছিলেন, পুরোপুরি চুপ, কারণ তার কাছে এখন আর কোনো উত্তর ছিল না। নিহারিকার চোখ দিয়ে জল বইতে লাগল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি হাতুড়ি তুললেন এবং সজোরে বাজালেন। অর্ডার! তার কণ্ঠস্বর গুঞ্জরিত হল, কিন্তু এবার সেই আওয়াজে একটি নতুন রায় লুকিয়েছিল। এমন এক রায় যা শুধু একটি মামলার নয়, বরং তার পুরো জীবনের সমাপ্তি ঘটাতে চলেছিল। কারণ এখন তাকে ঠিক করতে হতো তিনি কি সত্যের সাথে থাকবেন নাকি নিজের অতীতকে বাঁচাবেন। আর এই রায়ের পর কোনো কিছুই আর আগের মতো থাকবে না। আদালত কক্ষে তখন যে পরিবেশ ছিল তা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। সবার মুখ স্তব্ধ ছিল, সবার চোখে বিস্ময় ছিল, আর সবার মনে শুধু একটাই প্রশ্ন, এখন কি হবে? বিচারক নিহারিকা পাটেল নিজের চেয়ারে বসেছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি শুধু একজন বিচারক ছিলেন না, তিনি একজন নারী ছিলেন, এক হারানো ভালোবাসা ছিলেন, এবং এমন এক অতীত ছিল যা আজ তার সামনে এসে দাঁড়িয়েছিল। তার সামনে একদিকে আইন ছিল এবং অন্যদিকে সেই মানুষটি যাকে তিনি একসময় মন থেকে ভালোবেসেছিলেন, সৌরভ। তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হল, যেন তিনি নিজেকে শক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু চোখ খুলতেই তার চেহারা আবার কঠোর হয়ে গিয়েছিল। কোর্টে পেশ করা প্রমাণের ভিত্তিতে, তার কণ্ঠস্বর গুঞ্জরিত হল। কিন্তু তখনই, থামুন বিচারক মহোদয়া! এই আওয়াজটি অভিজিতের ছিল। সবাই চমকে গেল। অভিজিৎ যে এতক্ষণ চুপ ছিলেন, হঠাৎ আবার দাঁড়িয়ে পড়লেন। তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। খেলা এখনও শেষ হয়নি, তিনি ধীর গলায় বললেন। নিহারিকার ভ্রু কুঁচকে গেল। আপনার বিরুদ্ধে প্রমাণ সামনে এসে গেছে, এখন আপনার আর কিছু বলার নেই, তিনি কঠোরভাবে বললেন। কিন্তু অভিজিৎ হাসলেন, এমন এক হাসি যাতে ভয়ও ছিল এবং পাগলামিও ছিল। আপনার কি মনে হয় আমি এত সহজে হার মেনে নেব? তার চোখে এক ভয়ঙ্কর চমক দেখা গেল। আমি যদি ডুবি তবে আপনাকেও সাথে নিয়ে ডুবব, বিচারক মহোদয়া। এই কথা শুনতেই আদালতে নিস্তব্ধতা নেমে এলো। নিহারিকার চেহারায় এক মুহূর্তের জন্য ঘাবড়ানোর ছাপ ফুটে উঠল। আপনি কি বলতে চান? তিনি ধীর স্বরে জিজ্ঞেস করলেন। অভিজিৎ পকেট থেকে একটি ছোট খাম বের করলেন। এটা, তিনি বললেন, আপনার সত্যি। নিহারিকার বুক জোরে ধুকপুক করতে লাগল। কি আছে এতে? তিনি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন। অভিজিৎ হাসতে হাসতে বললেন, খুলে দেখেই নিন। আদালতের অনুমতি নিয়ে খামটি খোলা হল। তার ভেতর কিছু ছবি ছিল এবং একটি পুরনো চুক্তিনামা। যেমনই নিহারিকার নজর সেই ছবিগুলোর উপর পড়ল, তার চেহারা পুরোপুরি বদলে গেল। সেই ছবিগুলো সেই রাতের ছিল যখন তিনি অভিজিতের সাথে একটি চুক্তি করেছিলেন। এমন এক চুক্তি যা তার জীবনকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল, কিন্তু তার আত্মাকে চিরকালের জন্য ভারী করে দিয়েছিল। এটা সেই রাতের ছবি। অভিজিতের গলা গুঞ্জরিত হল, যখন আপনি নিজের কেরিয়ারের জন্য সৌরভকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, কিন্তু আসল ধাক্কা এখনও বাকি ছিল। আর এই কন্ট্র্যাক্ট, অভিজিৎ বললেন, যেখানে পরিষ্কার লেখা আছে যে আপনি আমার সব কাজে আমার সাথে দেবেন, তা সে আইনি হক বা বেআইনি। এই কথাগুলো সামনে এলো, আদালতে চাঞ্চল্য সৃষ্টি হল। নিহারিকার হাত কাঁপতে লাগল। এটি সেই সত্য ছিল যা তিনি বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। সৌরভের চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। তাহলে এটাই ছিল সত্য? তিনি ধীর স্বরে বললেন। তার গলায় ভেঙে যাওয়া বিশ্বাসের ছাপ ছিল। তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে শুধু নিজের কেরিয়ারের জন্য? নিহারিকার চোখ থেকে জল বইতে লাগল, কিন্তু তিনি কিছুই বললেন না, কারণ এখন বলার মতো আর কিছুই বাকি ছিল না। অভিজিৎ সুযোগ বুঝে বললেন, এবার বলুন বিচারক মহোদয়া, আপনি কি আমাকে সাজা দেবেন, যখন আপনি নিজেই এই খেলার একটি অংশ ছিলেন? এই প্রশ্ন পুরো আদালতে প্রতিধ্বনিত হল। সবার নজর এখন নিহারিকার উপর ছিল। এটি এখন আর শুধু একটি মামলা ছিল না, এটি তার সততার পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের জন্য পুরো আদালত শান্ত হয়ে গেল,
যেন সময় থেমে গিয়েছে। তারপর নিহারিকা ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চেহারায় এখন আর কান্না ছিল না, শুধু একটি কঠোর সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, তিনি বললেন। তার কণ্ঠস্বর গুঞ্জরিত হল, মজবুত, পরিষ্কার এবং নির্ভীক। আমি ভুল করেছিলাম। আদালতে সবাই চমকে গেল। আমি আমার কেরিয়ারের জন্য একজন ভুল মানুষের সাথে দিয়েছিলাম। তার চোখ এখন সরাসরি অভিজিতের ওপর নিবদ্ধ ছিল। কিন্তু আজ আমি সেই ভুল শুধরে নেব। অভিজিতের চেহারা শক্ত হয়ে গেল। তিনি হয়তো এই আশা পড়েননি। নিহারিকা বলতে লাগলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, না আমি না আপনি। তার গলা আরও তীক্ষ্ণ হল। আর আজ আইন তার কাজ করবে। তিনি হাতুড়ি তুললেন এবং সজোরে বাজালেন। আদালত এই রায় শোনাচ্ছে। সবার শ্বাস আটকে গেল। সৌরভ গুপ্তাকে এই মামলায় সসম্মানে খালাস করা হল। সৌরভের চোখে জল চলে এলো, যেন তিনি নতুন জীবন ফিরে পেলেন। এবং অভিজিৎ চৌধুরীকে ৩০২ ধারায় হত্যার দায় দোষী সাব্যস্ত করা হল। আদালতে শোরগোল পড়ে গেল। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। এই কথা শুনতেই অভিজিতের চেহারা পুরোপুরি বদলে গেল। তার অহংকার, তার ক্ষমতা, সবকিছু শেষ হয়ে গিয়েছিল। পুলিশ তাকে ধরে নিয়ে যেতে লাগল। কিন্তু যাওয়ার সময় তিনি একবার ঘুরে নিহারিকার দিকে তাকালেন। তার চোখে এখনও ঘৃণা ছিল, কিন্তু এবার ভয়ও ছিল। আদালত শেষ হল। মানুষ ধীরে ধীরে বাইরে বেরিয়ে যেতে লাগল। কিন্তু নিহারিকা ওখানেই দাঁড়িয়ে রইলেন, যেন তার পা মাটিতে জমে গিয়েছে। তখনই সৌরভ তার কাছে এলেন। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর সৌরভ ধীর গলায় বললেন, আজ তুমি সঠিক কাজ করেছ। তার গলায় কষ্টও ছিল এবং গর্ব। নিহারিকার চোখে আবার জল চলে এলো। অনেক দেরি হয়ে গেল। তিনি বললেন, কিছু সিদ্ধান্ত চিরকালের জন্য সবকিছু বদলে দেয়। সৌরভ হালকা হাসলেন। কিন্তু কিছু সিদ্ধান্ত নতুন শুরুও এনে দেয়। দুজনের চোখ মিলল, কিন্তু এবার তাদের মাঝে কেবল স্মৃতি ছিল। কোনো সম্পর্ক নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু একটি অসম্পূর্ণ গল্প যা এখন শেষ হয়ে গিয়েছে। আদালতের সেই দিনটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই দিনের প্রভাব এখনও প্রতিটি মানুষের মনে জীবিত ছিল যারা সেই ঘটনাটি দেখেছিল। বাইরে আকাশে হালকা রোদ ছিল, কিন্তু বিচারক নিহারিকা পাটেলের ভেতরে যেন অন্ধকার ছড়িয়ে পড়েছিল। তিনি তার চেম্বারে একা বসেছিলেন। সামনের টেবিলে সেই ফাইলটি রাখা ছিল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। তিনি ধীরে ধীরে ওটি বন্ধ করলেন এবং চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করলেন। তার শ্বাস ভারী ছিল, যেন প্রতিটি শ্বাস একটি বোঝা বয়ে আনছিল। আজ তিনি একজন অপরাধীকে সাজা দিয়েছেন, একজন নির্দোষকে মুক্তি দিয়েছেন, কিন্তু এর সাথেই তিনি নিজেকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কারণ সত্য এটাই ছিল যে তিনি কখনও পুরোপুরি নির্দোষ ছিলেনই না। তার মাথায় বারবার সেই মুহূর্তটি ঘুরপাক খাচ্ছিল, যখন তিনি অভিজিতের সাথে সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ওটা কোনো কাগজ ছিল না, ওটা তার আত্মার ওপর লাগা একটি দাগ ছিল। ইস, সেই দিন যদি আমি ওই সিদ্ধান্ত না নিতাম। তিনি আনমনে নিজেকে বললেন। কিন্তু এখন অনুশোচনা করে কি হবে? যা হওয়ার তা হয়ে গিয়েছিল। তখনই দরজায় হালকা টোকা পড়ল। আসুন, নিহারিকা নিজেকে সামলে নিয়ে বললেন। দরজা খুলল এবং ভেতরে এলেন সৌরভ। তাকে দেখে এক মুহূর্তের জন্য নিহারিকার শ্বাস আটকে গেল। দুজনের চোখ মিলল, কিন্তু এবার তাতে আগের মতো উষ্ণতা ছিল না, শুধু এক গভীর নীরবতা ছিল। সৌরভ ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলেন, যেন শব্দগুলো তাদের মাঝে আসতে ভয় পাচ্ছিল। তারপর সৌরভ ধীর গলায় বললেন, কেমন আছো? একটি সাধারণ প্রশ্ন, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো অনেক গভীর ছিল। নিহারিকা হালকা হাসলেন, কিন্তু সেই হাসিটি মেকি ছিল। ঠিক আছে, তিনি বললেন, কিন্তু দুজনেই জানত যে এটা সত্যি নয়। সৌরভ চেয়ার টেনে বসতে বসতে বললেন, আজ যা হল তা সহজ ছিল না। নিহারিকা চোখ নিচু করে নিলেন। কিছু সিদ্ধান্ত কখনো সহজ হয় না। তার গলা ধীর ছিল, কিন্তু সঠিক হয়। সৌরভ তার কথাটি পূর্ণ করলেন। আবার কিছুক্ষণের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল। ঘরে শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। সৌরভ একটি দীর্ঘশ্বাস নিলেন। একটা প্রশ্ন জিজ্ঞেস করব? তিনি বললেন। নিহারিকা মাথা তুলে তার দিকে তাকালেন। তুমি কি কখনো সত্যি আমাকে ভালোবেসেছিলে? এই প্রশ্নটি শুনতেই নিহারিকার মনে যেন কিছু একটা ভেঙে পড়ল। তার চোখে জল ভরে এলো। তিনি তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলেন। এই প্রশ্ন এখন কেন? তিনি নিজেকে সামলে নিয়ে বললেন। সৌরভ হালকা হাসলেন, কারণ আজ সবকিছু শেষ হয়ে গেল। তার গলায় কষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর যখন কিছু শেষ হয়, তখন মানুষ সত্য জানতে চায়।
নিহারিকা এবার নিজেকে আর আটকে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। হ্যাঁ, তিনি ধীর গলায় বললেন, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। এই কথা শুনে সৌরভের চোখও ভিজে উঠল। তাহলে কেন? তার গলা ভারী হয়ে এল। কেন ছেড়ে দিলে আমাকে? নিহারিকা চোখ বন্ধ করে নিলেন। কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম। তিনি সত্য স্বীকার করলেন। আমি আমার স্বপ্নগুলোকে বেছে নিয়েছিলাম এবং তোমাকে হারিয়েছিলাম। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। এই নিস্তব্ধতা এখন আরও বেশি ভারী ছিল। সৌরভ ধীরে ধীরে মাথা নাড়লেন। হয়তো আমরা দুজনেই ভুল ছিলাম। তিনি বললেন, তুমি কেরিয়ার বেছে নিয়েছিলে, আর আমি তোমাকে বোঝার চেষ্টাই করিনি। দুজনের মধ্যে আর কোনো অভিযোগ বাকি ছিল না, শুধু অনুশোচনা ছিল, আর সেটাও এখন অর্থহীন। সৌরভ উঠে দাঁড়ালেন। এবার আমার যাওয়া উচিত, তিনি বললেন। নিহারিকার বুক জোরে ধুকপুক করে উঠল। আমরা কি আবার কখনো দেখা করব? এই প্রশ্নটি তার ঠোঁট পর্যন্ত এলো, কিন্তু তিনি বলতে পারলেন না, কারণ উত্তর তিনি আগে থেকেই জানতেন। সৌরভ দরজা পর্যন্ত গেলেন, তারপর এক মুহূর্তের জন্য থামলেন। পেছনে না ঘুরেই তিনি বললেন, তুমি সবসময় একজন ভালো বিচারক হয়ে থাকবে। তার গলায় সততা ছিল। আর হয়তো একজন ভালো মানুষও। এই কথা বলে তিনি চলে গেলেন। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, এবং তার সাথেই একটি গল্পও চিরকালের জন্য শেষ হয়ে গেল। নিহারিকা সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল, কিন্তু এবার সেই জলে কষ্টের পাশাপাশি এক ধরনের শান্তিও ছিল, কারণ আজ তিনি তার অতীতের মুখোমুখি হয়েছেন এবং নিজেকেও শাস্তি দিয়েছেন। বাইরে আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, এক নতুন অন্ধকার নেমে আসছিল, কিন্তু হয়তো এই অন্ধকারের পরেই একটি নতুন সকালও আসবে, কারণ কিছু গল্প শেষ হয়েও মানুষকে বাঁচতে শিখিয়ে যায়, আর এই গল্পটিও এমনই ছিল।